নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, তো তোমাদের অলরেডি কিন্তু যে থিওরি এক্সাম, তার বেশিরভাগ এক্সাম অর্থাৎ 5টা সাবজেক্টের মধ্যে 4টে সাবজেক্টের এক্সাম অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। ইন্ট্রোডাকশন টু আইটি সিস্টেম, ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ম্যাথামেটিক্স 2 এবং অ্যাপ্লাইড ফিজিক্স 2, এই 4টে সাবজেক্টের পরীক্ষা তোমাদের কমপ্লিট হয়েছে 3 জুন 2025-এ। তোমাদের 5 জুন 2025-এ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স অর্থাৎ তোমাদের যে লাস্ট সাবজেক্ট, সেটার কিন্তু এক্সাম হওয়ার কথা ছিল, কিন্তু বিশেষ কারণবশত সেই এক্সামটাকে পিছিয়ে 10ই জুন 2025 করা হয়। আজ হচ্ছে 8ই জুন 2025 রবিবার, এবং তোমাদের একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট হলো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। কারণ এই সাবজেক্টের থিওরি পোর্শনের তুলনায় নিউমেরিক্যাল পোর্শনের যে ডিমান্ড সেটা অনেক বেশি। তোমাদের এক্সামিনেশনের ক্ষেত্রেও সেটা প্রতিফলিত হয়। তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো, সেখানে দেখবে যে নিউমেরিক্যাল এবং ম্যাথামেটিক্স টাইপ প্রশ্নের যে প্রবাবিলিটি মানে আসার সম্ভাবনা, সেটা কিন্তু অনেক বেশি। তবুও তোমাদের আমি বললাম যে প্রায় 40 মার্কসের মধ্যে 15 মার্কস বা খুব বেশি হলে 20 মার্কস পর্যন্ত, যেটা লং টাইপ কোশ্চেনেরটা বলছি, সেখানে কিন্তু আসে। ফলে তোমরা যদি কিছু নিউমেরিক্যাল এবং তার সাথে যদি কিছুটা থিওরি করে যাও, খুব ভালো নাম্বার পাওয়া থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না। আমি এখানে তোমাদের জন্য একটা সুপার সাজেশন সিরিজ লঞ্চ করেছি, যেখানে আমি বলেছি তোমাদের যে 10টা টোটাল ভিডিও আসবে, এবং সেখানে তোমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো, সেগুলো করানো হবে। অলরেডি এর 3টে পার্ট আপলোড হয়ে গেছে। আজকে আমি চতুর্থ পার্ট এখন আলোচনা করছি, এরপরে পঞ্চম পার্ট কিন্তু আসবে। তো চলো দেখে নেওয়া যাক কোন প্রশ্নগুলো কতটা ইম্পর্টেন্ট এক্ষেত্রে। তো দেখো, প্রথম প্রশ্ন আমি দিয়েছি, যেটা কিন্তু তোমাদের এবারের জন্য খুব ইম্পর্টেন্ট, যে হোয়াট ইজ ফ্রিকশন। ফ্রিকশন বা ঘর্ষণ জিনিসটা কি, ফ্রিকশনের উৎপত্তি কোথা থেকে। ঠিক আছে। নেক্সট দেখো, ডিফাইন কোঅফিসিয়েন্ট অফ ফ্রিকশন অ্যান্ড অ্যাঙ্গেল অফ রিপোজ। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, যে তোমাদের কোঅফিসিয়েন্ট অফ ফ্রিকশন কাকে বলা হয় এবং অ্যাঙ্গেল অফ রিপোজ কাকে বলা হয়। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে। নেক্সট তার সাথে দেখো আরেকটা প্রশ্ন দিয়েছে, আ বডি ইজ রেস্টিং অন আ রাফ হরাইজন্টাল প্লেন। একটা বডি বা তন্ত্র বা বস্তু কি করছে, সেটা একটা রাফ হরাইজন্টাল প্লেনের উপরে রাখা রয়েছে। ইট রিকোয়ার্স আ পুল অফ 170 নিউটনস ইনক্লাইন্ড প্লেন অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 27 ডিগ্রি টু দ্য প্লেন, জাস্ট মুভ ইট। এটাকে সরানোর জন্য বা তার প্রাথমিক অবস্থা থেকে অন্তিম অবস্থার নিয়ে যাওয়ার জন্য 170 নিউটনের একটা পুল বল, ঠিক আছে, তোমাকে কিন্তু টান প্রয়োগ করতে হচ্ছে 27 ডিগ্রিতে, ঠিক আছে, অ্যাঙ্গেলে। কি বলছে, হোয়াইল অন্যদিকে আ পুশ অফ মানে ঠেলা 190 নিউটনস ইনক্লাইন্ড অ্যাট 27 ডিগ্রি টু দ্য প্লেন, জাস্ট টু মুভ ইট। ওকে। তো 190 নিউটন যদি আমরা বল প্রয়োগ করছি, পুশ বল বা ঠেলা বল যদি প্রয়োগ করছি, তাহলে সেটা তার অবস্থান থেকে সরে যাচ্ছে। ডিফাইন ওয়েট অফ দ্য বডি অ্যান্ড কোঅফিসিয়েন্ট অফ ফ্রিকশন। তোমাকে বস্তুটার ভর, যেটা ওজন, ভর আর ওজনের মধ্যে তফাৎ আছে। তো ওজন বস্তুটা নির্ণয় করতে বলা হয়েছে, অ্যান্ড কোঅফিসিয়েন্ট অফ ফ্রিকশন, এবং ফ্রিকশন বা ঘর্ষণ বলের কোঅফিসিয়েন্ট ভ্যালু তোমার চেয়েছে। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটাও কিন্তু 2024 সালেও এসেছিল, এবং অনেক সময় দেখা যায় যে প্রশ্ন কিন্তু রিপিট হয়, অর্থাৎ 2024 সালে এলো, আবার 2025 সালেও কিন্তু প্রশ্নটা চলে আসে। ফলে বলা যায় না কোন প্রশ্নটার রিপিটেশন হবে, তাই এই প্রশ্নটা অবশ্যই তোমরা করে যাবে। ওকে। নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, ডিফারেন্সিয়েট বিটুইন মোমেন্ট অফ আ ফোর্স অ্যান্ড মোমেন্ট অফ কাপল। অর্থাৎ মোমেন্ট অফ ফোর্স এবং মোমেন্ট অফ কাপল, এদের মধ্যে কি কি ডিফারেন্স রয়েছে বা তাদের মধ্যে কি পার্থক্য রয়েছে, সেটা তোমাকে জানাতে বলা হয়েছে। যদি এটা আমি বলে দিচ্ছি নাম্বার বিভাজন, যদি এটা 2 নম্বর থাকে, তাহলে তোমরা মোটামুটি 3টে পার্থক্য লিখবে। যদি 4 নম্বর থাকে, তাহলে 6টা পার্থক্য তোমরা কিন্তু লিখবে। 2 বা 4এ কিন্তু প্রশ্নটা আসবে, এর থেকে বড় প্রশ্ন কিন্তু এটাতে দেবে না। 2 মার্কসের জন্য দিলে তোমাকে 3টে পয়েন্ট জাস্টিফাই করতেই হবে, এবং 4 মার্কসে দিলে তোমাকে কিন্তু 6 মানে 6টা
ছটা পয়েন্ট তোমাকে দিতেই হবে। তোমাদেরকে আমি আগেও শিখিয়েছি যে কিভাবে তোমরা ডিফারেন্সিয়েশন বা ডিফারেন্সিয়েট করবে দুটোকে। তার জন্য অবশ্যই তোমাদের এখানে একটা নির্দিষ্ট পয়েন্ট নেবে আগে, ঠিক আছে, যে পয়েন্টের উপর নির্ভর করে তুমি ডিফারেন্সিয়েশনটা করছো। তারপরে দুটো যে পার্ট আছে, পার্ট এ এবং পার্ট বি, এদের মধ্যে যে ডিফারেন্সিয়েট করছো সেটা কিন্তু লিখবে। যতক্ষণ না তুমি পয়েন্ট নিয়ে লিখবে, তুমি যদি এরকম ডাইরেক্ট এ বি এর মধ্যে ডিফারেন্স লিখো তাহলে কিন্তু এক্সামিনারের চোখে সেটা খুব ভালো এক্সপ্রেশন ফেলে না। যদি পয়েন্ট বাই পয়েন্ট ওয়াইজ তুমি লিখো তাহলে কিন্তু তোমার নাম্বার পাওয়ার প্রবাবিলিটি বাড়বে। ওকে, এবং ভুল হওয়ার সম্ভাবনাও কমবে যেহেতু তুমি পয়েন্ট হিসেবে লিখছো, ঠিক আছে। ওকে, নেক্সট এবার চলে যায় 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্নটা কি বলেছে দেখো, এক্সপ্লেন ডিফারেন্ট টাইপস অফ ফ্রিকশন। ফ্রিকশন কত রকমের হয় সেটাকে তোমাকে এক্সপ্লেন করতে হবে। যেমন ধরো স্ট্যাটিক ফ্রিকশন, ঠিক আছে, ডাইনামিক ফ্রিকশন, রোলিং ফ্রিকশন, এই যে বিভিন্ন ধরনের ফ্রিকশন রয়েছে, সেটাকে তোমাকে কিন্তু এখানে বলা হচ্ছে তোমাকে সেই ডিফারেন্ট টাইপ অফ ফ্রিকশন যেটা সেটাকে এক্সপ্লেন করতে হবে তোমাকে। তার সাথেই আরো একটা প্রশ্ন দিয়েছে, অ্যান্ড স্টেট দ্য লস অফ ড্রাই ফ্রিকশন, শুষ্ক ঘর্ষণ বল যেটা, তার তোমার ল কি কি রয়েছে বা তার কি কি সূত্র রয়েছে সেটা কিন্তু তোমাকে জানতে চেয়েছে। এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই বছরের জন্য, অর্থাৎ 2025-এর জন্য। তো এটা 3 নম্বর হলো। এবার 4 নম্বর প্রশ্নের দিকে যায়। 4 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, ডিফাইন সেন্ট্রয়েড অ্যান্ড সেন্টার অফ গ্র্যাভিটি। সেন্ট্রয়েড এবং সেন্টার অফ গ্র্যাভিটি কি জিনিস, সেন্ট্রয়েড কোথায় অ্যাপ্লিকেবল, সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় অ্যাপ্লিকেবল, ঠিক আছে। তো এটা কিন্তু তোমাকে জানতে চেয়েছে, ডেফিনেশন জানতে চেয়েছে সেন্ট্রয়েড এবং সেন্টার অফ গ্র্যাভিটির। দেখো, যখনই তোমাকে ডিফাইন করতে বলা হবে তখনই তুমি তার সম্বন্ধে যা যা জানো তার যদি কোনো স্পেসিফিক ইউনিট থাকে, ঠিক আছে, সেটা কিন্তু তোমাকে সেখানে লিখে আসতে হবে। তাহলে কিন্তু তোমার যে নাম্বার পাওয়ার প্রবাবিলিটি সেটা বাড়বে, অন্যান্য স্টুডেন্টের থেকে তোমাকে একটু আলাদা দেখাবে। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, তার সাথেই একটা প্রশ্ন দিয়েছে, কি দিয়েছে দেখো, ডিফারেন্স বিটুইন সেন্ট্রয়েড অ্যান্ড সেন্টার অফ গ্র্যাভিটি। এই যে সেন্ট্রয়েড এবং সেন্টার অফ গ্র্যাভিটি এই দুটো টার্ম দেওয়া হয়েছে, তো এদের মধ্যে কিন্তু ডিফারেন্স জানতে চাওয়া হয়েছে। যখন তুমি ডেফিনেশন লিখবে তখনই তুমি কিন্তু বুঝে যাবে যে এই দুটোর মধ্যে ডিফারেন্স কি আছে। ফলে এই প্রশ্নটা তোমার জন্য কিন্তু আরো সহজ হয়ে যাবে যেহেতু অলরেডি কিন্তু ডেফিনেশন চেয়েছে। নেক্সট এবং আজকের এই পার্টের 4 নম্বর পার্টের শেষ প্রশ্ন কি দেখো, এই প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট, 5 নম্বর বলে এটাকে নেগলেক্ট করার কিছু নেই। কি বলেছে, ডিফাইন মোমেন্টাম। মোমেন্টাম জিনিসটা কি সেটাকে ডিফাইন করতে বলা আছে, খুব ভালো। তার সাথে কি দিয়েছে দেখো, স্টেট অ্যান্ড এক্সপ্লেন দি প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম উইথ অ্যান এক্সাম্পল। উদাহরণ সহযোগে তোমাকে স্টেট করতে হবে, বিবৃত করতে হবে এবং এক্সপ্লেন করতে হবে, বিস্তারিত আলোচনা করতে হবে লিনিয়ার মোমেন্টামের প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, ঠিক আছে। এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় কিন্তু আসতে পারে। দেখো, খুব কঠিন প্রশ্ন আসে না এবং খুব সহজ প্রশ্নও আসে না, অ্যাভারেজ রেঞ্জের কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসে। তো তোমরা ভালো করে যদি পড়ে যাও এই প্রশ্নগুলো, আশা করি তোমরা কিন্তু কমন পাবেই। এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।